সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। নারায়ণগঞ্জে রোববার হরতাল। রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক। এবং সর্বশেষ জানাবো, অনুশোচনা নেই হাসিনা সহ নেতাদের, সামনের পরিকল্পনা কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঈন খান বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামের মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, দেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা ৭১ সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের কোনো অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে পারে না। আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু এই আওয়ামী লীগ ৭১ থেকে ৭৫ সালের মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছে। নারায়ণগঞ্জে রোববার হরতাল। ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জাতীয় অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। রোববার নারায়ণগঞ্জ শহরে আধাবেলা হরতাল পালিত হবে বলে জানান তিনি। এদিকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক ও গণসংহতি আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জের সমন্বয়ক তরিকুল সুজন। তবে ৫০ টাকা বাস ভাড়া নির্ধারণ করলেও হরতাল প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন তিনি। তরিকুল সুজন বলেন, আমরা আমাদের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি। আমাদের সঙ্গে ইতোমধ্যে ডিসির কথা হয়েছে। আমাদের কাছে বলা হয়েছিল কেন্দ্রীয় টার্মিনাল থেকে ৫২ টাকা ও চাষাড়া থেকে ৫০ টাকা বাস ভাড়া নির্ধারণ করার কথা। আমরা বলেছি ৫০ টাকা সবখানে ভাড়া নির্ধারণ করলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব, অন্যথায় রোববারের হরতাল চলবে। আমাদের কাছে বলা হয়েছিল কেন্দ্রীয় টার্মিনাল থেকে ৫২ টাকা ও চাষাড়া থেকে ৫০ টাকা বাস ভাড়া নির্ধারণ করার কথা। আমরা বলেছি ৫০ টাকা সবখানে ভাড়া নির্ধারণ করলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব, অন্যথায় রোববারের হরতাল চলবে। রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক। সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে জাল জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর কয়েক দফা রিমান্ড শেষে পুনরায় শাহবাগ থানার ভোট চুরির মামলায় তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে অডিটোরিয়াম থেকে আইনজীবীদের বের করে দেয়। এরপর নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাল ও ভুয়া ব্যালট তৈরি করে ভোট দিয়ে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করে। এই ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪০ জনের নামে রাজধানীর শাহবাগ থানায় ৩০ সেপ্টেম্বর মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ABM ইব্রাহিম খলিল। এই মামলায় আনিসুল হক এজাহার নামীয় প্রধান আসামি। অনুশোচনা নেই শেখ হাসিনা সহ নেতাদের, সামনের পরিকল্পনা কি। বাংলাদেশে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ ও প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি। দলটি এখনও দাবি করছে সবকিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ। এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত নেই। তবে দলের নেতারা আশা করছেন যে জনগণের হতাশা বৃদ্ধি পেলে অন্তর্বর্তী সরকারের সমর্থন কমে যাবে। তৃণমূলের অনেক নেতা বিদেশে থাকা শীর্ষ নেতাদের কর্মসূচি ঘোষণা নিয়ে ক্ষুব্ধ, কারণ তারা মনে করেন এতে দেশে তাদের কর্মীরা বিপদে পড়তে পারেন। বিশ্লেষকরা মনে করছেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কঠিন হবে। পরিকল্পিত ষড়যন্ত্র তত্ত্ব। বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ।
গত জুলাইয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। এটা যে একটা বিরাট চক্রান্ত সেটাই বোঝাই যাচ্ছিল। গত 24শে জুলাই সাংবাদিকদের বলেন শেখ হাসিনা, ক্ষমতা হারানোর 3 মাস পরেও আওয়ামী লীগ একই কথা বলছে। এটা যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। ইউনূস সরকারের কথাবার্তা ও কাজকর্মে সেটি ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে। বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। তিনি আরও বলেন, সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সেই কথা স্বীকার করেছেন। উল্লেখ্য যে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আওয়ামী লীগ বিশ্বাস করে যে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামায়াতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায়, বলেছিলেন সাবেক নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। গত 5ই আগস্টের পর ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে একই কথা জানিয়েছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ছোট গোষ্ঠীটি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্ররোচিত হয়েছিল। আমি ISI-কে প্রবলভাবে সন্দেহ করি, যদিও এর আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ষড়যন্ত্রের কথা বহুবার বলা হয়েছে। কিন্তু টানা 1.5 দশক ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগ কেন কথিত সেই ষড়যন্ত্র রুখতে ব্যর্থ হলো? নাসিম বলেন, ষড়যন্ত্র হচ্ছে সেটা আমরা জানতাম, কিন্তু কোটা ইস্যু ধরে সেটি যে এতদূর গড়াতে পারে ওইটা আমরা কেউই ভাবতে পারিনি। এক্ষেত্রে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছে। দায় নিতে চায় না আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই আগস্টে শেখ হাসিনার সরকার যেভাবে বল প্রয়োগ করেছে এবং তাতে যত মানুষ হতাহত হয়েছে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে 3 সপ্তাহে 850-র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। এছাড়া আহত হয়েছেন 20,000-এরও বেশি। তাদের মধ্যে অনেকেরই হাত পা চোখ হারিয়েছেন, পঙ্গুত্বও বরণ করেছেন কেউ কেউ। কিন্তু হতাহতের এসব ঘটনার পুরো দায় নিতে চায় না আওয়ামী লীগ। নাসিম বলেন, শুরু থেকেই আমরা বলে আসছিলাম যে এই আন্দোলনে একটা তৃতীয় পক্ষ রয়েছে, যাদের গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে। পরিকল্পিত যেই ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ বলছে সেটির অংশ হিসেবে এটি কথা হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। তিনি বলেন, সরকারের একজন উপদেষ্টাও তো নেই এই কথা স্বীকার করেছেন যে 7.62 রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, অথচ সেই অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে। উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত 12ই আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন ঢাকা CMH হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার কম লাগছে তাদের। সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা, কাদের হাতে 7.62 রাইফেল গেল? যদিও পরে মিস্টার হোসেন দাবি করেন যে গণমাধ্যমে তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। 14ই সেপ্টেম্বর হোসেন বলেন, আমি বলেছিলাম পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এটা প্রথম আমি তদন্ত করব। এমনকি আমি এই কথাও বলেছিলাম, সিভিলিয়ানদের হাতে আমি এই রাইফেল দেখেছি, দে আর নট পার্ট অফ পুলিশ। আমি এটাও তদন্তের কথা বলেছিলাম। তবে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই তৃতীয় পক্ষের গুলি চালানোর বিষয়ে কথা বলে আসছিল আওয়ামী লীগ। তাহলে তখন কেন তাদের দাবি অনুযায়ী ওই পক্ষটিকে শনাক্ত করা সম্ভব হলো না? নাসিম বলেন, সেটার কথা অবশ্যই মাথায় ছিল, কিন্তু তখন দেশে যে অস্থির পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেটি সামাল দেওয়াকেই সরকার বেশি প্রাধান্য দিয়েছিল। আওয়ামী লীগ এসব কথা বললেও পুলিশ, বিজিবি ও দলটির বন্দুকধারী নেতাকর্মীরা যে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে সেটার অসংখ্য ছবি ও ভিডিও তখনই সামনে এসেছে। এমনকি পুলিশের পোশাক পরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে এমন বক্তব্যও তখন এসেছে আওয়ামী লীগের মন্ত্রীদের মুখ থেকে। এরকম ঘটনা যে একেবারে ঘটেনি সেটা তো আমরা অস্বীকার করছি না। ঘটনাগুলোর তদন্তও তো আমরা শুরু করেছিলাম। সেগুলোর তদন্ত শেষ করলেই কার কতটুকু দায় সেটা পরিষ্কার হয়ে যাবে, বলেন নাসিম। কিছু ভুল ত্রুটি তো ছিলই। গণঅভ্যুত্থানকে পরিকল্পিত ষড়যন্ত্র বললেও টানা 1.5 দশক ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যে কিছু ভুল করেছে সেটি অবশ্য স্বীকার করছেন দলটির শীর্ষ নেতারা। আওয়ামী লীগ তো আসমান থেকে আসা কোনো দল না, আমরা সবাই মানুষ। কাজেই দেশ পরিচালনার সময় কিছু ভুল হওয়া স্বাভাবিক। কিছু ভুল ত্রুটি তো ছিলই, বলেছিলেন বাহাউদ্দিন নাসিম।
আওয়ামী লীগের গত 15 বছরের শাসন আমলে বড় একটি অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ওই সময় বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে অন্তত 1926 জন মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর বাইরে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের কেউ কেউ শেখ হাসিনার পতনের পর এখন ফিরেও আসছেন, যদিও গুম হওয়া ব্যক্তিদের একটি বড় অংশের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এর বাইরে অনিয়ম, দুর্নীতি, জমি দখল, বিদেশে বিপুল অর্থ পাচার সহ আরও অনেক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগের গত 3 মেয়াদের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 12 থেকে 15 বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অর্থ পাচার করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশে বিপুল সম্পত্তির মালিকও হয়েছেন। আমরা এখন আত্মসমালোচনা করছি, যেসব ভুল আমরা করেছি সেগুলো থেকে শিক্ষা নিয়ে এখন সামনে এগোতে চাই বলেছিলেন নাসিম। এক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, জমি দখল, অর্থ পাচার সহ অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত নেতাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আওয়ামী লীগ সবসময়ই এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল, থাকবে। কি ব্যবস্থা নেওয়া হবে সেটা দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন নাসিম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।